ঘন্টার বাস জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম কল্পায়। শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই সুসাইড পয়েন্টে। জায়গাটা শুধু দেখুন বন্ধুরা, যেমনি খতরনাক তেমনি সুন্দর। আর আমরা পৌঁছে গেলাম রুগীগাঁও। এটাই হচ্ছে সাক্ষাৎ মহাদেব ও কিন্নর কৈলাস। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো হিমাচল প্রদেশের কল্পা জেলার কিছু সাইট সিন আর 5000 বছর পুরনো নাগনারায়ণ টেম্পল, যার সাথে কিন্তু মহাভারতের একটি বিশেষ সম্পর্ক রয়েছে। সাইট সিনের পাশাপাশি আমি আপনাদেরকে এই ভিডিওতে মন্দির চত্বর আর মন্দিরের কিছু ইতিহাস তুলে ধরব। আর আপনাদের দেখাবো কল্পা জেলায় অবস্থিত হুবু লঙ্কার মনেস্ট্রি বা বৌদ্ধ মঠ, আর এই সম্পর্কেও আপনাদেরকে ধারণা দেব এই ভিডিওর মাধ্যমে। গুড মর্নিং ফ্রম সাংলা। হিমাচল প্রদেশের আর একটি নতুন সিরিজে আপনাদের জানাই স্বাগত। তো আজকে সাংলায় আমাদের লাস্ট দিন। আজকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো কল্পার উদ্দেশ্যে। সাংলাতে আমি 2 দিন ছিলাম। একদিন তো আসতেই সময় লেগে গেল, আর একদিন দেখালাম আপনাদের ভারতের শেষ গ্রাম চিটকুলের ভিডিও। যারা এই ভিডিওটি দেখেননি তারা ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে গিয়ে ওই ভিডিওটি একবার চেক আউট করে নেবেন। এখন সাংলার টেম্পারেচার হচ্ছে 1 ডিগ্রি সেলসিয়াস, আর ভিউটাও কিন্তু দারুণ বেশ এখানকার। আর এই গাছগুলো সব দেখতে পাচ্ছেন এই আমার সামনে, প্রত্যেকটা গাছ যে এখানে সব মাটি খুঁড়ে খুঁড়ে বসানো। তারপর ওই দূরে গোলাপি কালারের ফুল, প্রত্যেকটা কিন্তু আপেল গাছ। লোকের বাড়িতে বাড়িতে এখানে আপেল গাছ ভর্তি। আমাদের ওখানে যেমন আম, জাম, কাঁঠাল, এখানে ভর্তি আপেল গাছ। এখনো ফুল আসেনি, ফুল আসবে এর পরের মাসে। ঘড়ির কাঁটায় এখন সকাল 9টা। ব্রেকফাস্টের জন্য ডাক দিল, যাই গিয়ে ব্রেকফাস্ট করি। এই হলো সকালের ব্রেকফাস্টে রয়েছে গরম গরম ফুলকো লুচি, সাথে চানা মশলার তরকারি। টেস্টের কথা যদি বলি, এই ঠান্ডায় ঝাল ঝাল একদম ওকেই আছে। দেখুন বন্ধুরা কত সুন্দর। এটা কিন্তু পোষা কুকুর নয়, এখানকার স্ট্রিট ডগ। এই হলো সাংলার প্রকৃতি আর সকালবেলার ভিউ। আজকের লাস্ট দিন, এই সাংলাকে বিদায় দিয়ে এখন রওনা করব কল্পার দিকে। তো সকালের ব্রেকফাস্ট শেষ, তো এখন বেরিয়ে পড়বো কল্পার উদ্দেশ্যে। যদি রাস্তায় সাইট সিন পাই তো সাইট সিন করতে করতে যাব কল্পার দিকে। তো এখন লাগেজ আমাদের গাড়িতে রাখা হচ্ছে, তো আমিও চলে যাই গাড়ির ভিতর। সুন্দর ভিউ দেখতে দেখতে রওনা করি আমাদের যাত্রাপথে। অবশেষে সাংলাকে বিদায় দিয়ে কল্পার উদ্দেশ্যে রওনা করলাম। কল্পা যেতে সময় লাগবে আমাদের 1 ঘন্টা 41 মিনিট, আর দূরত্বের বিচারে 46 কিলোমিটার। আমরা সাংলা চিটকুল রোড ধরে কল্পার উদ্দেশ্যে রওনা করলাম। এই যাত্রাপথে পাহাড়ের আঁকাবাঁকা ভঙ্গিল রাস্তা সহ দেখতে পাবো পাহাড়ের কিছু সুন্দর সুন্দর ভিউ পয়েন্ট। এখন আমরা সোজা কারচামের দিকে রওনা করব এবং কারচাম থেকে ডান দিকে সোজা রেকংপিওর দিকে রওনা করব। এখানকার বেশিরভাগ রাস্তাগুলোই কিন্তু পাহাড় কেটে খুব সুন্দরভাবে বানানো হয়েছে। দেখতে যতটা ভয়ানক লাগছে ততটা সুন্দরও কিন্তু। আর এখন দেখা পেয়ে গেলাম একটা কালী মন্দিরে, সেই সাথে নিয়ে নিলাম ঠাকুরের প্রসাদ এবং মুখে পুরে দিলাম। হিমাচল প্রদেশের এই কিন্নর ডিস্ট্রিক্টের রাস্তাঘাট হলো আমাদের ভারতের সবথেকে ডেঞ্জারাস রাস্তাঘাটের মধ্যে একটি, কারণ পাহাড় কেটে এতটা সুন্দরভাবে বানানো হয়েছে, দেখতে যতটা সুন্দর লাগে ততটা ভয়ও কিন্তু লাগে। রাস্তাগুলো এতটাই সংকীর্ণ যে একসাথে 2খানা গাড়ি পার করা কিন্তু বেশ মুশকিল হয়ে দাঁড়ায়। দেখুন বন্ধুরা কত বড় বড় শকুন, আমিও এই প্রথম কিন্তু দেখলাম, ফার্স্ট টাইম।
হর হর মহাদেব। দেখুন বন্ধুরা, শিব মন্দির। পাহাড়ের ভঙ্গিল রাস্তাকে বিদায় দিয়ে আমরা এখন প্রবেশ করলাম NH5 হাইওয়েতে। এখন আমরা পার করব হচ্ছে রালিব ব্রিজ। এই রালিব ব্রিজ কিন্তু সলতুজ বা শতদ্রু নদীর ওপরে গড়ে উঠেছে। সামনের দিকে এরকম আরেকটি ব্রিজও আমরা পার করব। আগের তুলনায় রাস্তা এখন অনেকটাই চওড়া, দুদিক দিকে পাহাড় আর বাম পাশে বয়ে চলেছে শতদ্রু নদী। দেখুন কিভাবে পাহাড় কেটে রাস্তাটিকে বানানো হয়েছে, জাস্ট অসম লাগছে দেখতে। রালিব ব্রিজের মতো আরেকটি ব্রিজ পার করছি এখন আমরা, সংটং ব্রিজ। এটিও কিন্তু সলতুজ বা শতদ্রু নদীর ওপরেই গড়ে তোলা হয়েছে। এখন কিন্তু রাস্তা আবার সেই আগের মতো হয়ে গেছে, সংকীর্ণ। কোনো জায়গায় কিছু চওড়া, কোনো জায়গায় একদমই সংকীর্ণ। এখন আমরা পোয়ারি নামে একটি জায়গায় এসে পৌঁছালাম। এই পোয়ারি থেকে দুখানা রাস্তা ভাগ হয়, বাঁদিকেরটা চলে যাচ্ছে কলপার দিকে আর ডান দিকেরটা নাকো আর টাবর দিকে। আমরা কলপার দিকে রওনা করলাম। কলপা দেশাং রোড ধরে আমরা সিধে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা রেকং পিও পার করে কিন্তু কলপাতে পৌঁছাবো। এই কলপা জেলাতেই কিন্তু অবস্থিত রয়েছে 5 কৈলাসের মধ্যে সব থেকে কঠিন কৈলাস কিন্নর কৈলাস। সেটা আমি আপনাদের হোটেলে গিয়ে সরাসরি দেখাবো। এখন এসে পৌঁছালাম রেকং পিওতে। এই রেকং পিও থেকেই একটি রাস্তা বাঁদিকের দিকে চলে যাচ্ছে, যেখানে আমাদের এখন যেতে হবে। আর সিধে রাস্তা চলে যাচ্ছে স্পিতির দিকে। আমরা কল্পাপাঙ্গি রোড ধরে রওনা করলাম আমাদের গন্তব্যের দিকে। দেখুন বন্ধুরা, বরফে মোড়া পাহাড়, জাস্ট অসম লাগছে কিন্তু দেখতে। দূরত্বের বিচারে কল্পা এখনো 1 কিলোমিটার। আঁকাবাঁকা পথ ধরে যতই ওপরের দিকে উঠে চলেছি, রাস্তা হয়ে চলেছে ততই সংকীর্ণ। আর দুধারে পাইন গাছের ঝাঁক কিন্তু একদম ঘিরে ধরেছে আমাদেরকে। আর একটা কথা বলে দিই, 5 কৈলাসের মধ্যে 2খানা কৈলাস কিন্তু এই কিন্নর জেলাতেই অবস্থিত। এক হচ্ছে কিন্নর কৈলাস, আর একটা হচ্ছে অখণ্ড কৈলাস। আমার ডান দিকে দেখুন, সবই আপেল বাগান। তবে এখন গাছে কিন্তু পাতা ধরেনি। এপ্রিল মে মাসের পর থেকে কিন্তু এই গাছগুলোতে একদম সবুজ পাতা ধরে ফুলও চলে আসবে। অবশেষে 3 ঘন্টার জার্নি কমপ্লিট করে আমরা পৌঁছালাম কলপাতে আমাদের হোটেলে। 3 ঘন্টার বাস জার্নি কমপ্লিট করে পৌঁছে গেলাম আমাদের হোটেল কলপায়, হোটেল শিবালিক। রুমগুলো দেখাচ্ছি, তার আগে দেখে নিন ভিউটা ব্যালকনি। ঢুকেই রয়েছে এরকম একটা বেড, সামনে আয়না, টিভি দরকার পড়বে না, এরকম জানলা, সুন্দর ভিউ। ঘুম থেকে উঠেই একদম বিছানা থেকেই দেখতে পাবেন সুন্দর ভিউ। আর এই হচ্ছে ব্যালকনি। তো বন্ধুরা, একটা জিনিস দেখাচ্ছি, দেখুন আমি হোটেলের ব্যালকনি থেকে আপনাদেরকে দেখাচ্ছি কিন্নর কৈলাস। সাক্ষাৎ কিন্নর কৈলাসের দর্শন আমি আপনাদেরকে দেখাবো, চলুন। বন্ধুরা, ওই দূরে একদম পাহাড়ের মাথায় আমি দেখাচ্ছি, জুম করে আপনাদের দেখুন, দেখতে পেলেন? এটাই হচ্ছে সাক্ষাৎ মহাদেব, 5 কৈলাসের মধ্যে সব থেকে বড় কিন্নর কৈলাস। যেহেতু মেঘলা হয়ে আছে ওই জন্য পুরোপুরি ভালোটা বোঝা যাচ্ছে না। তো এখন যেহেতু এখানে ওয়েদার একদমই মেঘলা, ওই জন্য পুরোটা ঠিকঠাক হয়তো আমি দেখাতে পারলাম কিনা আপনাদের আমি জানি না ঠিক, কিন্তু কাল সকালে যদি রোদ ওঠে আমি আরো স্পষ্ট করে আপনাদেরকে দেখাবো সাক্ষাৎ মহাদেব। আর এই কল্পায় আপনারা যেখানেই হোটেল নিন না কেন, ছাদ থেকে কিন্তু সরাসরি ওই পর্বত দেখাই যায়। মানে আপনারা মহাদেবকে একদম সরাসরি দেখতে পাবেন নিজের চোখে। ঘড়ির কাঁটায় 2:10
লাঞ্চের জন্য ডাকলো আমাদের, যাই গিয়ে লাঞ্চ করি। তারপর লাঞ্চের পর এখানকার লোকাল সাইট সিইং করতে বেরোবো। তারপর আপনাদের সাথে সমস্তটা শেয়ার করবো। দুপুরের লাঞ্চে ছিল ভাত, মুসুরির ডাল, আলু ভাজা, ফুলকপির তরকারি আর কাতলা মাছের কালিয়া। আর খিদেও পেয়েছে বিশাল জবরদস্ত। মুখে বলে রিভিউ দিতে পারলাম না, তার কারণ হলো আমার মাইকের সমস্যা আর পেছন দিয়ে কথা বলছে ওই জন্য। তবে খাওয়া দাওয়া একদম দারুণ ছিল। ঘড়ির কাঁটায় এখন দুপুর 3:30। খাওয়া দাওয়া কমপ্লিট করে রেস্ট নিয়ে নিলাম। তো এরপর বেরোচ্ছি এখানকার লোকাল সাইট সিইং করতে। তো চলুন। প্রচন্ড ঠান্ডা আর ঠান্ডা হাওয়া বইছে, যার জন্য টুপি পরে এলাম। তো এখন আমরা দুটো জায়গায় যাব। প্রথম হচ্ছে রুগিগাঁও আর সেকেন্ড হচ্ছে এখানকার সুসাইড পয়েন্ট। তো চলুন, গাড়ি ছাড়বে। আমাদের হোটেল থেকে এই সুসাইড পয়েন্টের দূরত্ব কিন্তু খুব বেশি নয়, 3.7 কিলোমিটার। সময় লাগবে 46 মিনিট। সামনের দিকে যেটি দেখতে পাচ্ছেন সেটি কিন্তু একটি ছোট ঝর্ণা, যা কিন্তু বরফে একদমই জমে গেছে। রাস্তার টার্নিং গুলো দেখুন কত সরু। ডান দিকে পাহাড় আর বাঁ দিকে খাদ, বেশ ভয়ও লাগছিল। আর আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম গন্তব্য বা প্রথম ভিউ পয়েন্ট, সুসাইড পয়েন্টে। তো বন্ধুরা, শেষমেশ আমরা পৌঁছে গেলাম সেই সুসাইড পয়েন্টে। দেখাচ্ছি সম্পূর্ণ। এই হলো সুসাইড পয়েন্টের ভিউ, একবার দেখে নিন। যেমনি সুন্দর তেমনি খতরনাক কিন্তু রাস্তাঘাট। আর সামনে রয়েছে এরকম বড় পাহাড় আর সোজা রাস্তা গেছে। আর ওই দিকে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন ওইটি ধরে কিন্তু আমরা রোগীগাঁওয়ের দিকে যাব। আর এই সুসাইড পয়েন্টে ফার্স্ট যে করেছিলেন তিনি একজন মহিলা ছিলেন, আর আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই তিনি ছিলেন, এরকম নাকি শোনা গেছে। এখানকার লোকাল লোকদের মুখেই নাকি এমন কথাটি শোনা গেছে। আর হ্যাঁ, এখন যেহেতু দুপুর 3:30 বাজে, এই জন্য খুব একটা এখানে টুরিস্ট নেই, না হলে সকালের দিকে অনেক ভিড় বেড়ে যায়। গাড়ি ছাড়লে আমি আপনাদের পুরো ভিউটা দেখাবো। এখন আমরা এগিয়ে চললাম আমাদের দ্বিতীয় গন্তব্য রোগীগাঁওয়ের দিকে। আর এই হলো সেই সুসাইড পয়েন্টের ভিউ। কেন একে সুসাইড পয়েন্ট বলা হয় এবার আপনারা নিজেই দেখে বুঝুন কতটা ভয়ানক জায়গা। ঘড়ির কাঁটায় এখন 4:10, আর আমরা পৌঁছে গেলাম আর একটা জায়গায়, রুগিগাঁও। এই গ্রামের ব্যাপারে তেমন কিছু জানি না, বললো এখানে এরকম হেঁটে গিয়ে একটু ঘুরে আসতে, সামনে নাকি মন্দির পড়বে। যাই দেখি। এখানে সব সোলার প্যানেল বসানো। এই সেই গ্রাম। এখানে রয়েছে অনেক হোমস্টে। আপনারা যদি কেউ রুগিগাঁওতে থেকে ঘুরতে যান তাহলে হোমস্টে বুক করে এখানে থাকতে পারেন। গ্রামের পরিবেশ কিন্তু বেশ সুন্দর আর মনোরম। আর গ্রাম কিন্তু বেশ শান্ত। গোনাগুনতি কিন্তু এখানে 350 জন লোকজন থাকে এই গ্রামে। সামনে একটি মন্দির আছে যার নাম হচ্ছে নাগনারায়ণ টেম্পল, প্রায় 5000 বছর পুরনো। এখন সেখানেই যাচ্ছি। বেশ খাড়াই সিঁড়ি রয়েছে। তো বন্ধুরা, এই হলো সেই মন্দির, নাগনারায়ণ নাগিন দেবী টেম্পল। দেখতে খুবই সুন্দর লাগছে। এখানে কিন্তু প্রচুর খাড়াই সিঁড়ি রয়েছে। আর এই হচ্ছে সেই মনেস্ট্রি বা মন্দির। এর ভিতরে যেতে হবে, এখন যাই। এখানে কিন্তু নামতে গেলে আপনাদের অনেক অসুবিধা হতে হবে, অনেক খাড়াই সিঁড়ি। আর যাদের শ্বাসকষ্ট আছে তাদের জন্য কিন্তু আরো বেশি। দুঃখের বিষয় এইটাই যে এখন মন্দির বন্ধ রয়েছে। এই মন্দির 31শে মার্চের পরেই খুলবে। এই মন্দিরের ভিতর নারায়ণ আর দেবী নাগিনীর মূর্তি বিরাজমান রয়েছে। হিমাচল প্রদেশের কল্পায় অবস্থিত এই নারায়ণ নাগিনী মন্দিরটি 5 বছরের পুরনো বলে মনে করা হয়। এটি একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত হয়, বিশেষ করে মহাভারত সহ ভারত পুরাণের সাথে এর সংযোগ রয়েছে। লোককাহিনী অনুযায়ী পঞ্চপাণ্ডবরা তাদের নির্বাসনের সময় এখানে কিন্তু দেবী নাগিনী এবং নারায়ণের পুজো করেছিলেন। মন্দিরটিতে দেবী দুর্গার প্রতি নিবেদিত এবং তার অন্যতম বাহন বাঘেরও খোদাই করা চিত্র রয়েছে। এছাড়াও ড্র্যাগনের খোদাইয়ের উপস্থিতি রয়েছে, যা তিব্বতীয় প্রভাবকে ইঙ্গিত করে এবং ধর্মীয় ঐতিহ্যের মিশ্রণকে প্রদর্শন করে। পাথর এবং কাঠের দ্বারা তৈরি এই মন্দিরের কাঠামো এবং জটিল খোদাইয়ের কাজ আপনাদের বেশ ভালো লাগবে। আর এই মন্দির চত্বরও বেশ দারুণ। এই রোগী গ্রামে কিন্তু প্রচুর পরিমাণে আপেল চাষ করা হয়। আর এই গ্রাম থেকে আপেল কিন্তু বিভিন্ন জায়গায় এক্সপোর্ট করা হয়।
আবার সিঁড়ি বেয়ে আমাদের ওপরের দিকে যেতে হবে। আশা করি এই সুন্দর শান্তশিষ্ট গ্রাম আপনাদের বেশ ভালো লাগলো। তো সামনের দিকে এগোবো, আর একটা মন্দির আর একটা মনেস্ট্রি আছে সেটা দেখতে। আকাশে কিন্তু প্রচুর মেঘ, বৃষ্টি হবে কি হবে তা আর জানি না। তো চলুন বন্ধুরা, সাথে থাকুন, এর পরের গুলো আপনাদের সাথেই শেয়ার করব। 2 hours later. ঘড়ির কাঁটায় সময় 5টা বেজে 10 মিনিট। এখন নামলাম আর একটা মনেস্ট্রি দেখার জন্য। নেবে এখন আমাদের ওপরে যেতে হবে। জানি না কারণ আমি মনেস্ট্রির নাম জানি না, আমি গিয়ে বলছি। এই হলো কল্পা জেলার আরেকটি সুন্দর গ্রাম। কত সুন্দর দেখুন, চারিদিকে আপেল বাগান, আর এই পাশে যত দেখছেন সব কিন্তু দোকান পাশার এখানকার। আর সামনের দিকে এগোলেই নাকি মনেস্ট্রি পড়বে। চলুন যাওয়া যাক। এই হলো বন্ধুরা সেই মনেস্ট্রি, যার নাম হুবু লঙ্কার মনেস্ট্রি। কল্পা জেলায় অবস্থিত হুবু লঙ্কার মনেস্ট্রি তার বৌদ্ধ স্থাপত্য এবং মনমুগ্ধকর পরিবেশের জন্য বেশ পরিচিত। রিন চেং সাংপো 1950 থেকে 1055 খ্রিস্টাব্দের মধ্যে এই মঠ বা মনেস্ট্রি প্রতিষ্ঠিত করেছিলেন। এই মনেস্ট্রি তিব্বতী সংস্কৃতি এবং ইতিহাসের এক ঝলক দেখায়। এটি কল্পা গ্রামের নারায়ণ নাগিনী মন্দিরের পাশে অবস্থিত। এর শান্ত এবং রহস্যময় পরিবেশের জন্য এটি অবশ্যই পরিদর্শনযোগ্য বলে বিবেচিত হয়। ধারণা করা হয় যে এই মঠ বা মনেস্ট্রি প্রায় 3000 বছরের পুরনো। হুবু লঙ্কার মনেস্ট্রিতে রয়েছে অসাধারণ স্থাপত্য এবং মন মুগ্ধকর দেয়াল চিত্র, যার বারান্দা থেকে দেখা যায় সুন্দর কৈলাস পর্বত। মনেস্ট্রি দেখা কমপ্লিট করে মনেস্ট্রির ঠিক পাশেই অবস্থিত আরেকটি মন্দির রয়েছে, যার নাম ব্রহ্মানাগিনী মন্দির। সেই দিকে আমরা এগিয়ে গেলাম। মন্দিরের বাইরে জুতো খুলে আমি মন্দিরের ভিতর প্রবেশ করলাম। দুঃখের বিষয় এইটাই, কল্পা জেলায় যতগুলো মন্দির দেখলাম তার মধ্যে বেশিরভাগই 31শে মার্চের পরেই খুলবে। এই মন্দিরটি ভগবান নারায়ণ এবং দেবী নাগিনীর উদ্দেশ্যে নির্মিত করা হয়েছে। মন্দিরের গায়ে জটিল কাঠের খোদাই এবং তিব্বতী প্যাগোডা শিল্পের জন্য কিন্তু বিশেষভাবে পরিচিত। এছাড়াও এই মন্দিরের দালান চত্বর থেকে কিন্তু খুব সুন্দরভাবেই কিন্নর কৈলাসের দর্শন করা যায়। এখানকার লোককাহিনী অনুযায়ী এই মন্দিরের বয়স নাকি 5000 বছর পুরনো। মন্দির দেখা কমপ্লিট। এবার মন্দির দেখা কমপ্লিট করে আবার ফিরে যাব নিজের হোটেলে। এখানে কিন্তু প্রচন্ড হাওয়া দিচ্ছে। এই হাত বার করে যে ভিডিও করছি বুঝতে পারছি আমি নিজেই কিভাবে করছি, এত ঠান্ডা এত ঠান্ডা। ঘড়ির কাঁটায় এখন সময় সন্ধ্যে 7:30। কল্পার সাইট সিইং করে জাস্ট ফিরলাম। ইভিনিং স্ন্যাক্স খেলাম, হোটেল থেকে দিল। তো এরপর বসে গেলাম ভিডিও এডিটিং এর কাজে। ভিডিও এডিট করব, অনেক ভিডিও পড়ে আছে এখনো। সাংলা থেকে কল্পা আসার জার্নিটা ভালো লাগে। এছাড়াও আরো অনেক কিছু সাইট সিন দেখালাম। যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন ভিডিও।